৭৬ লাখ টাকার স্পন্সরশিপ চাওয়ার বিতর্ক, কনসার্ট বাতিল হওয়ার পর টাকার হিসাব না দেয়া, সংগ্রহ করা অর্থ ফেরত না দেয়া, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি নিয়ে বিলবোর্ড। কিন্তু কেন? এটা কি রাকসু নেতা সালাউদ্দিন আম্মার আদর্শের রাজনীতি? জুলাই গণ অভ্যুত্থানের চেতনার কথা বলে যিনি নেতৃত্বে এসেছিলেন, 1 বছর ব্যবধানে এখন তাকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন। ৭৬ লাখ টাকার স্পন্সরশিপ চাওয়ার বিতর্ক, কনসার্ট বাতিল হওয়ার পর টাকার হিসাব না দেয়া, সংগ্রহ করা অর্থ ফেরত না দেয়া, আর সবশেষ মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি নিয়ে বিলবোর্ড। এটা কি রাকসু নেতা সালাউদ্দিন আম্মার আদর্শের রাজনীতি, নাকি বিতর্ককে পুঁজি করে আলোচনায় থাকার কৌশল? চলুন টাইমস বিশ্লেষণে তা বুঝতে চেষ্টা করি। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ জুলাই মুক্তির উৎসব নামে একটি বড় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। 2 দিন ব্যাপী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের। এছাড়া শহীদ পরিবারের জন্য 15 লাখ টাকার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু আয়োজনের আগেই সামনে আসে বিস্ফোরক তথ্য। অভিযোগ ওঠে ওই অনুষ্ঠানের জন্য প্রায় 70টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের কাছে প্রায় ৭৬ লাখ টাকার স্পন্সরশিপ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের সুপারিশও ছিল বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা। অভিযোগ ওঠে, এটি কি সত্যি স্পন্সরশিপ সংগ্রহ, নাকি প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের চেষ্টা? বিতর্ক বাড়তেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে নতুন তারিখ ঘোষণা হলেও শেষ পর্যন্ত মূল পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। আর্টসেলও শেষ মুহূর্তে সরে দাঁড়ায়। আর সবচেয়ে বড় প্রশ্নটি তৈরি হয় এরপর, যে অর্থ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছিল তার কি হলো? তখনকার সহ সমন্বয়ক ও বর্তমান রাকসু নেতা সালাউদ্দিন আম্মার এখন স্বীকার করছেন 3 জনের কাছ থেকে প্রায় 2.5 লাখ টাকা নেওয়া হয়েছিল এবং সেই টাকা ফেরত দেওয়া হয়নি। কিন্তু কেন? তার ব্যাখ্যা হচ্ছে, সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন খাতে অগ্রিম ব্যয় হয়ে গিয়েছিল। পরে আর্ক ব্যান্ড নিয়ে ছোট পরিসরে অনুষ্ঠান করতে প্রায় 3 লাখ টাকা খরচ করা হয়েছে। এমনকি তিনি দাবি করছেন উল্টো 2 লাখ টাকা ঋণও করতে হয়েছে তাকে। এখানেই শেষ নয়, সব খরচের হিসাব প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হলেও 1 বছর পেরিয়ে গেছে, সেই হিসাব এখনও প্রকাশ হয়নি। আম্মারের ভাষ্য, বিষয়টি এখনও অমীমাংসিত। আর্টসেলের কাছ থেকে তিনি টাকা পাওয়ার দাবি করছেন, আবার অন্যদের কাছেও তার দেনা রয়েছে। সবকিছু মিটিয়ে পরে সামাজিক মাধ্যমে ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে রাকসুর সিনেট প্রতিনিধি ফাহিম রেজার দাবি আরও গুরুতর। তার ভাষ্য অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংকে অর্থ চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছেন। অর্থাৎ এক পক্ষ বলছে এটি ছিল বৈধ স্পন্সরশিপ প্রস্তাব, আরেক পক্ষের অভিযোগ এটি ছিল প্রভাব খাটিয়ে অর্থ সংগ্রহের চেষ্টা। কিন্তু 1 বছরেও পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না হওয়ার বিতর্কের অবসান হয়নি। এর মধ্যেই নতুন বিতর্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় নবকালচার নামে একটি সংগঠনের ব্যানারে মানবতা বিরোধী অপরাধের দণ্ডে দণ্ডিতদের ছবি ব্যবহার করে জুডিশিয়াল কিলিং শিরোনামে একটি বিলবোর্ড টানানো হয়েছে। সেখানে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, দেলোয়ার হোসেন সাইদি ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি আছে। সংগঠনটির পরিচালক হিসেবেও আছেন সালাউদ্দিন আম্মার। আম্মারের দাবি, তিনি কাউকে যুদ্ধাপরাধের দায় থেকে অব্যাহতি দিতে চাননি, বরং বিচার ও মৃত্যুদণ্ড রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছিল কিনা সেই বিতর্ক সামনে আনতে চেয়েছেন। কিন্তু রাকসুর নেতাসহ বিভিন্ন ছাত্র সংগঠন বলছে, যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের এভাবে উপস্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে এটি ইতিহাসের সংবেদনশীল একটি অধ্যায়কে নতুন করে বিতর্কিত করার চেষ্টা। রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু বিতর্কের পর জবাবদিহি না থাকায় সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করে। ৭৬ লাখ টাকার স্পন্সরশিপ চাওয়ার অভিযোগ, সংগৃহীত অর্থের হিসাব প্রকাশে দীর্ঘ বিলম্ব, দাতাদের টাকা ফেরত না দেওয়ার স্বীকারোক্তি, আর সবশেষে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি ঘিরে নতুন বিতর্ক, সব মিলিয়ে সালাউদ্দিন আম্মারকে ঘিরে প্রশ্নের তালিকা শুধু দীর্ঘই হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান ছিল স্বচ্ছতা, জবাবদিহি ও নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশার প্রতীক।
সেই চেতনার প্রতিনিধিত্বের দাবি করা একজন নেতার কাছ থেকে তাই প্রত্যাশাও ছিল ভিন্ন। কিন্তু একের পর এক বিতর্কের পরও যদি পূর্ণাঙ্গ হিসাব, স্পষ্ট ব্যাখ্যা এবং দায়বদ্ধতার প্রমাণ না আসে, তাহলে প্রশ্ন উঠবেই, এটি কি আদর্শিক নেতৃত্ব, নাকি আলোচনা থাকার জন্য বিতর্ককে রাজনৈতিক কৌশলে পরিণত করার চেষ্টা?